সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আমি মাজহারুল ইসলাম। আমার ইউটিউব চ্যানেল টেক্সট বিডি স্কুলে আপনাদের স্বাগতম। সুধী, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো আইটিবি পরীক্ষা 2024-এর জন্য আমি সাজেশন 2, অর্থাৎ এর আগে আমি একটা সাজেশন দিয়েছি, আপনারা সাজেশনটি দেখেছেন এবং আমাকে যে রিভিউ দিয়েছেন সেই রিভিউ অনুসারে আমি আরেকটি সাজেশন করার ব্যাপারে আকৃষ্ট হয়েছি। অর্থাৎ আপনারা আমার সাজেশন 1টি দেখেছেন এবং তা দেখে আপনারা যে উপকৃত হতে পারতেছেন এবং আপনাদের আগ্রহের উপর আমি নতুন করে আরেকটি সাজেশন দিচ্ছি। আমার বিশ্বাস এবং আশা রাখছি আপনারা যদি সাজেশনটি অনুসারে প্র্যাকটিস করুন তাহলে আইটিপি পরীক্ষায় অবশ্যই আল্লাহর রহমতে পাশ করবেন। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া যে আমি আরেকটি সাজেশন করতে পেরেছি। তো শুধু আর কথা না বলিয়ে আমি সরাসরি সাজেশন 2তে চলে যাচ্ছি। সম্মানিত সুধী, আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে গেলাম। আমরা আইটিপি পরীক্ষা 2024-এর জন্য আমি দ্বিতীয় যে সাজেশনটি তৈরি করেছি সেটি আজকে আপনাদের সামনে তুলে ধরছি। এই সাজেশনটি 100 মার্কের। 1 নম্বরেই আমরা যেটা রেখেছি সেটা হলো যে পূর্ণ রূপ লিখতে হবে। এই যা দেওয়া থাকবে সেটার একটা পুরো পূর্ণ রূপটা আসবে। প্রথমেই আমাদের কি আছে, A/C, তারপরে রয়েছে BOI, তারপরে রইল FWD, তারপর GDP, তারপর আছে ICMAB, IFC, NBR, SAFTA, VOA, WTO। এই 10টির পূর্ণ রূপ আমাদেরকে লিখতে হবে। প্রতিটির জন্য 1 মার্ক করে 10 মার্ক। এই টাইপের প্রশ্ন আইটিপি পরীক্ষায় মাঝে মধ্যে আসে, তাই আমি আপনাদের জন্য এই অপশনটি রাখলাম। আপনারা এটা প্র্যাকটিস করলে আপনাদের জন্য, যদি এবারের পরীক্ষায় সম্ভাবনা রয়েছে এরকম পূর্ণ রূপ যদি আসে, তাহলে আপনারা সেটা এখান থেকে একটা ধারণা পেলেন। এরপর নিজেরাও আরও কিছু প্র্যাকটিস করলেন। এখান থেকে 10 মার্ক তোলা খুবই সহজেই 10 মার্ক তোলা যাবে। এরপর আমাদের দ্বিতীয় 2 নম্বরে যা রয়েছে সেটা হলো যে টিকা লিখুন। 10টি টিকা লিখতে হবে, 10 মার্ক, 1 মার্ক করে 10 একে 10। তো আমাদের প্রথম টিকাটি রয়েছে ক নম্বর, রইল করমুক্ত সীমা। এটা সাধারণত আপনি 2 লাইনের এই সংজ্ঞাটি দিয়ে দিলে 1 মার্ক এখানে থাকবে। এরকম এই টাইপের টিকা বিগত বছরও এসেছে এবং এবারও আসার সম্ভাবনা আছে। আমি তার একটা রূপ আপনাদের সামনে তুলে ধরলাম, আপনারা এর বাইরেও আরও কি প্র্যাকটিস করবেন। খ নম্বর আছে স্বীকৃত ভবিষ্যৎ তহবিল, গ নম্বরে আছে মূলধনী আয়, ঘতে আছে আয়কর রিটার্ন, মতে আছে কর দিবস, চতে আছে কর প্রত্যাপন, ছতে আছে কর কমিশনার, বরিকার্যতে দাতব্য প্রতিষ্ঠান, ঝতে সারচার্জ, নিয়তে বিনিয়োগজনিত কর রেয়াত। আপনারা নিজেরা প্র্যাকটিস করুন, এরপর আমি এটার উত্তর আপনাদেরকে দিয়ে দিলে আপনারা মিলিয়ে নিতে পারবেন। আমাদের এখানে তাহলে টিকা লিখুন 10 মার্ক গেল। এবার 3 নম্বরে কি রয়েছে, সংক্ষিপ্ত প্রশ্ন। 2টা প্রশ্ন 5 মার্ক করে 10। প্রথম প্রশ্নটি, রপ্তানি আয়ের জন্য হ্রাসকৃত কর হার উল্লেখ করো। খ নম্বরে দাতব্য প্রতিষ্ঠান কি করমুক্ত? এই 2টা প্রশ্নের মার্ক 10 মার্ক। আমরা 3 নম্বর শেষ করে 4 নম্বরে চলে যাই। 4 নম্বরে সংক্ষিপ্ত প্রশ্ন 2টি 5 মার্ক করে 10 মার্ক। সংক্ষিপ্ত প্রশ্ন প্রথমটি, দানকর আইনের ধারা 13-এর অধীনে উল্লেখিত দানকর বা জরিমানা পরিশোধের জন্য নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ না করা হলে আয়কর কর্তৃপক্ষ কী ব্যবস্থা গ্রহণ করবেন? এটা একটি প্রশ্ন। খ নম্বরে যেটি আছে, দানকর আইনের কত ধারায় অনুমোদিত প্রতিনিধির মাধ্যমে আপিল বা রিভিশন শুনানির ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্তৃপক্ষের সমক্ষে হাজির হইতে পারবেন? এই 2টি প্রশ্ন। এটি দানকর থেকে আমি দিয়েছি। দানকর থেকে সাধারণত সিলেবাসটি আমি এর আগে আমার ভিডিওতেও দিয়েছি। এটা নির্দিষ্ট মানে আপনারা যদি সবগুলো ধারা পড়ে রাখুন, আপনাদেরকে এই দানকর থেকে উত্তর করা খুবই সহজ। আপনি যদি নিজে নিজে চিন্তা করুন যে আমি দানকরের সবগুলা যেখান থেকে প্রশ্ন আসুক আমি করতে পারবো, তাহলে আমার মনে হয় এটা অসম্ভব কিছু না। এটাকে একটু মনোযোগ দিয়ে দানকরের যেই ধারাগুলো আছে এই ধারাগুলো থেকেই সাধারণত প্রশ্ন আসে। আমিও গত আমার সাজেশন 1-এও দানকরের থেকে প্রশ্ন ছিল, এখনও আমি দানকর থেকে এই প্রশ্নগুলো দিয়েছি আপনাদেরকে বোঝানোর জন্য। এই টাইপের প্রশ্ন আসার সম্ভাবনা থাকে। এই 2টি প্রশ্ন গেল দানকর থেকে। এরপর আমি চলে যাচ্ছি পরবর্তী 5 নম্বরে। 5 নম্বর কি, তাও সংক্ষিপ্ত প্রশ্ন 2টি, 5 দুগুণে 10, 2টার 5 করে মার্ক 10। প্রথম, বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে সহায়তাকারী ফিসের বিবরণ দাও।
এটা সাধারণত এডিআর থেকে আমি 2টা প্রশ্ন দিয়েছি। আপনারা এডিআরের আমার ভিডিও দেখেছেন, ওখানেও রয়েছে। এবং এডিআরের মানে কমন প্রশ্নগুলো এই টাইপের প্রশ্নগুলোই হয়। আপনারা প্র্যাকটিস করলে আমার বিশ্বাস যে পরীক্ষার মধ্যে এর থেকে আপনাদের কমন থাকবে। দ্বিতীয় খ নম্বর হলো বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে সহায়তাকারীদের আচরণবিধি উল্লেখ করো। এই 2টা প্রশ্ন আপনার এখান থেকে এডিআর বা বিরোধ নিষ্পত্তির সমাধানটা হয়ে যাবে। তারপর আমরা যাচ্ছি 6 নম্বরে। 6 নম্বর এখানে আমি যেটা রেখেছি সেটা হলো যে আয়করের একটি অঙ্ক। এটা তো কমন থাকে। আমি আমার সাজেশনেও আমি একটি অঙ্ক দিয়েছি, সেটা ছিল যে বাসা ভাড়ার উপর। এবার আমি যে প্যাটার্নটা এনেছি, আপনারা ওই অঙ্কটা বাসা ভাড়ার যে অঙ্কটা ছিল ওইটা আমার বিশ্বাস আপনি যে প্র্যাকটিস দিয়েছি, উত্তর দিয়ে দিয়েছি, আপনারা যদি ওটা প্র্যাকটিস করেন এর বাইরে আর হওয়ার মানে অঙ্ক বাসা ভাড়ার উপর অঙ্ক আসলে আপনারা অবশ্যই ওই অঙ্ক থেকে সমাধানটা দিতে পারবেন। এর বাইরে হওয়ার সম্ভাবনা কম। আর আজকে আমি যেটা দিয়েছি সেটা হলো যে একজন সরকারি চাকরিজীবী, তার যে আয়ের প্যাটার্ন, এখান থেকে যে ধরনের অঙ্ক আসার সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনাটাকে আমি যত টাইপের থাকতে পারে আমি সেই বিষয়গুলোকে এখানে তুলে ধরেছি। আপনারা নিজেরা প্র্যাকটিস করুন, আমি আপনাদের প্র্যাকটিস শেষে আমি এটার সমাধানটা তুলে ধরবো। আমি সরাসরি অঙ্কতে চলে যাই। আমি অঙ্কটা আপনাদেরকে এটা পড়ে শোনাচ্ছি। জনাব আবদুল্লাহ আল মামুন বাংলাদেশ রেলওয়ের কর্মরত একজন সরকারি কর্মচারী। তার জন্য চাকুরি, বেতন ও ভাতাদি আদেশ 2015 প্রযোজ্য। 30শে জুন 2024 তারিখে সমাপ্ত অর্থবর্ষে তিনি নিম্নোক্ত হারে বেতন ভাতাদি পেয়েছেন। মাসিক মূল বেতন 56,500 টাকা, মাসিক চিকিৎসা ভাতা 1500 টাকা, উৎসব ভাতা 1,13,000 টাকা, বাংলা নববর্ষ ভাতা 11,300 টাকা। জনাব মামুন সাহেব একটি সরকারি একাডেমিতে ক্লাস নিয়ে লেকচার প্রদান বাবদ 20,000 টাকা এবং বিভিন্ন সভায় অংশগ্রহণ বাবদ 25,000 টাকা এবং বিদেশে ভ্রমণতে 2,50,000 টাকা পেয়েছেন। এছাড়া তিনি সরকারি বাসায় থাকেন। তাহার ছেলের পড়াশোনা বাবদ বছরে 1.5 লাখ টাকা খরচ হয়েছে। 30শে জুন 2024 তারিখে ভবিষ্যৎ তহবিল অর্জিত সুদের পরিমাণ 1,08,500 টাকা। কল্যাণ তহবিল এবং গোষ্ঠী বীমা তহবিলে চাঁদা প্রদান বাবদ প্রতি মাসে বেতন হতে কর্তন ছিল যথাক্রমে 150 ও 100 টাকা। এছাড়াও তিনি একটি তফসিল ব্যাংকের ডিপোজিট পেনশন স্কিমে মাসিক 5,000 টাকা কিস্তি জমা করেন। 2024-25 করবর্ষে আবদুল্লাহ আল মামুন এর মোট আয় এবং করদায় নির্ণয় করো। এগুলো আমাদের 6 নম্বর প্রশ্ন। আমরা এরপরে 7-এ চলে যাব। আপনারা এই ইনকাম ট্যাক্সের এই ব্যাপারটি যদি প্র্যাকটিস করেন, আমার বিশ্বাস সরকারি চাকরি থেকে যদি প্রশ্ন আসে তাহলে আপনারা অবশ্যই এইটার প্যাটার্নে আপনারা সমাধানটা দিয়ে আসতে পারবেন এবং এখানকার মার্ক সাধারণত 10 মার্ক 20 মার্ক যাই থাকুক আপনারা এটাকে সমাধান করে নিয়ে আসতে পারবেন। তবে আমি যা প্রিভিয়াস যা দেখেছি বা যেটুকু দেখেছি এটা সাধারণত 10 মার্কেরই হবে। আমরা তাহলে পরের ইয়েতে চলে যাই 7 নম্বরে। 7 নম্বরে আমি যেটা দেখেছি সেটা হলো যে অ্যাকাউন্টিং ম্যাথ। এখানে আমি নিম্নোক্ত তথ্য থেকে রেওয়া মিল তৈরি করার জন্য দিয়েছি। এখানে যে তথ্যগুলো রয়েছে এই তথ্যগুলো থেকে আমাদেরকে একটি রেওয়া মিল তৈরি করতে হবে। এখানকার তথ্যগুলো আমি তুলে ধরছি। মূলধন বা ক্যাপিটাল 90,000, উত্তোলন বা ড্রয়িং 12,480, ফার্নিচার 2,000, ইম্পোর্ট ডিউটি 2,000, স্যালারি সেলসের 18,720, অনাদায়ী দেনা 740, অনাদায়ী দেনা তহবিল 2,000, বিমা প্রিমিয়াম খরচ 240, বিল্ডিং 20,000, আন্তঃপরিবহন 3,290, বেতন অফিসের 2,500 টাকা, সেলস 97,700 টাকা, পার্সেস 42,230 টাকা, অ্যাকাউন্টস পেয়েবল 12,790, নোটস রিসিভেবল 1,500, নোটস পেয়েবল 18,460 টাকা, রিটার্ন ইনওয়ার্ড 1,760 টাকা, ইনভেস্টমেন্ট 15,000 টাকা, ক্যাশ ইন 270 টাকা, অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সেস 4,000 টাকা, ইনভেন্টরি 26,420 টাকা, ব্যাংক ব্যালেন্স 30,000 টাকা, অ্যাকাউন্ট রিসিভেবল 37,800 টাকা। এটি খুবই একটু সহজ। আমি এটা এখানে সাজেশন 2তে রেখেছি কারণ আপনারা যদি রেওয়া মিলটা ভালোভাবে করতে পারেন তাহলে অবশ্যই আপনারা ফাইনাল অ্যাকাউন্টটা মিলাইতে পারবেন। আমি পরের সাজেশনে একটা ফাইনাল অ্যাকাউন্ট দিব যাতে ক্রয় বিক্রয় হিসাব, লাভ ক্ষতি হিসাব এবং উদ্ধৃতপত্র আপনারা সহজেই যাতে করতে পারেন। তো আমি দেখেছি বিগত যে প্রশ্নগুলো এসেছে তাতে এই টাইপের রেওয়া মিল থাকে। আপনারা এটা স্যাম্পল হিসাবে দিয়েছি। আপনারা এছাড়া আরও যে রেওয়া মিল রয়েছে বিশেষ করে 9-10 বইয়ে, তারপরে ইন্টারমিডিয়েটের বইতে যে রেওয়া মিলগুলো থাকে এগুলো প্র্যাকটিস করলে আপনারা অ্যাকাউন্টসের এই পার্টটি সহজ হয়ে যাবে। আর অ্যাকাউন্টসের এই পার্টটিতে নাম্বার কাটার কোনো চান্স থাকে না। রেওয়া মিল যদি হয়ে যায় তাহলে 10-এ 10 আপনার সম্ভাবনা থাকবে। তো আমি শুধুই আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা এটাকে ভালো করে প্র্যাকটিস করবেন। আমি একটা নির্দিষ্ট সময় শেষে আপনাদেরকে উত্তর প্রদান করব। আমি তারপরের অপশনে চলে যাচ্ছি।
আমাদের পরের যে অপশনটি সেটি আপনারা একটু প্র্যাকটিস করবেন। এটা একটু ভিন্ন রকম। আমার বিশ্বাস যে আপনারা এটার সাথে হয়তো অনেকেই এটার সাথে অবগত না, কিন্তু এই ধরনের অঙ্ক আসতে পারে। ঋণমুক্ত মৌজায় আবাসিক ভবন বা অ্যাপার্টমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য কর হার প্রতি বর্গমিটার এবং বাণিজ্যিক ভবন এবং অ্যাপার্টমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য কর হার, একটা আবাসিক আর একটা বাণিজ্যিক, প্রতি বর্গমিটারের পরিমাণ উল্লেখ করা হলো। এখানে আমি মৌজার নাম দিয়ে দিয়েছি। আপনারা আবাসিক ভবনের জন্য কত পার্সেন্ট ট্যাক্স কেটে রাখা হয় আর বাণিজ্যিক ভবনের জন্য বা অ্যাপার্টমেন্টের জন্য কি কর হার প্রযোজ্য সেটা উল্লেখ করে দিবেন। যেমন ক নম্বরে আছে, ঢাকা জেলার গুলশান ও বনানী থানার অন্তর্গত সকল মৌজার ক্ষেত্রে কি পরিমাণ ট্যাক্স কাটা হয়। ঢাকা জেলার মতিঝিল ও তেজগাঁও থানার অন্তর্গত সকল মৌজা। গ নম্বরে, ঢাকা জেলার বিমানবন্দর থানার অন্তর্গত সকল মৌজার জন্য ট্যাক্স হারটা কত। ঢাকা জেলার ডেমরা থানার অন্তর্গত সকল মৌজা। গাজীপুর জেলার সদর ও কোনাবাড়ি থানার সকল মৌজা। নারায়ণগঞ্জ জেলার ২৫০০ থানার অন্তর্গত সকল মৌজা। চট্টগ্রাম জেলার খুলশী থানার অন্তর্গত সকল মৌজা। ঢাকা দক্ষিণ, উত্তর, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি কর্পোরেশন ব্যতীত অন্যান্য সিটি কর্পোরেশন অবস্থিত সকল মৌজার ক্ষেত্রে কি কর হার প্রযোজ্য। ঢাকা জেলার খিলক্ষেত ও মোহাম্মদপুর থানা অন্তর্গত সকল মৌজা। সকল সিটি কর্পোরেশন ব্যতীত অন্য সকল মৌজার ক্ষেত্রে কি কর হার। যদি আপনারা এটা প্র্যাকটিস করলে দেখতে পারবেন, এবং এটা একটু ভিন্ন রকম, এটাও পরীক্ষা আসার সম্ভাবনা থাকে। আপনারা নিজেরা প্র্যাকটিস করুন। আমি নির্দিষ্ট একটা সময় শেষে আপনাদের প্র্যাকটিসটা করা হয়ে করার পরে আমার উত্তরটা মিলানোর জন্য আমি একটা নির্দিষ্ট সময় শেষে এটারও সমাধান দেব। তো এখানে 10 মার্ক রেখেছি, 10 মার্ক গেল। আমরা এরপর 9 নম্বরে চলে যাচ্ছি। 9 নম্বরে যে একটা এই টাইপের প্রশ্ন থাকতে পারে, অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করার 10টি উপকারিতা উল্লেখ করো। আপনারা জানেন এই বছরে অনলাইনে আয়কর রিটার্নের ব্যাপারে সরকার খুবই ভূমিকা রাখছেন। তো আমার কেন জানি মনে হচ্ছে যে অনলাইনে আয়কর রিটার্নের বিষয়ে জনগণকে উৎসাহ বা আগ্রহ সৃষ্টি করানোর জন্য এই টাইপের প্রশ্ন থাকতে পারে। তো আপনারা অনলাইনে কিভাবে কি কি উপকার বা কি কি সুবিধা পাওয়া যাবে, এই টাইপের আপনারা যদি বিষয়গুলো শিখেন, এটা আপনাদের কাজে লাগবে। এটা আমার মনে হচ্ছে যে এই টাইপের একটি প্রশ্ন আসতে পারে। এটা সাধারণত আমি এখানে বাংলায় দিছি, এমন হতে পারে এটা ইংলিশের যে 10 মার্ক থাকে সেটাও দিতে পারে। এই জন্য আপনারা বাংলা ইংলিশ মিলিয়ে এটা প্র্যাকটিস করবেন, এখান থেকে এটার সম্ভাবনা অনেকাংশ বেশি। তো গেল 9 নাম্বার। এবার আমরা 10 নম্বর লাস্ট যেটা আছে সেটার আমি একদম এটা এরকম প্রশ্ন থাকার সম্ভাবনা থাকে। আমি 10 নম্বরে ইংরেজি আমাদের যে সিলেবাস থাকে সেখান থেকে আমি একটি লেটার ড্রাফট করার জন্য বলেছি, সেটা আপনারা দেখুন। ইউর কোম্পানি নেম Nator Industry Limited, write a letter to your insurance company informing in accident and requesting for immediate action in respect of survey and settlement of claim. এটা সাধারণত একটা কোম্পানির যদি ইন্স্যুরেন্স করা কোনো প্রোডাক্ট অ্যাক্সিডেন্ট হয়, সেক্ষেত্রে ইন্স্যুরেন্স কোম্পানির নিকট একটা চিঠি লিখতে বলছে যে কোম্পানির এই প্রোডাক্টগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে, এখন এটার কি ইমিডিয়েট কি ব্যবস্থা নেবে ক্লেম করার জন্য, সেটার জন্য ইন্স্যুরেন্স কোম্পানির নিকট একটি চিঠি কীভাবে ড্রাফট করতে হয় সেটা। কারণ আপনি এই সাথে এই টাইপের প্রশ্ন আপনার যদি চিঠি লেখার প্র্যাকটিস রাখার দরকার আছে, কারণ এগুলার একটা প্র্যাকটিস হয়তো এই টাইপের প্রশ্ন আপনার আসতে পারে। তো আপনারা এটাও প্র্যাকটিস করে রাখতে পারেন। আমি এটার উত্তর দেওয়ার সময় সমাধান যখন দেব তখন এটার উত্তরটা আমি আপনাদেরকে দিয়ে দেবো, এটাও আপনাদের কাজে লাগবে। এখানে 10টি প্রশ্ন রয়েছে, 10টিতে 10 মার্ক করে আমাদের এখানে পূর্ণমান 100। আমি একটা সাজেশন দিয়েছি, আপনারা সাজেশনটা প্র্যাকটিস করুন। আমার বিশ্বাস আপনাদের পরীক্ষার জন্য এটা ভালো কাজে আসবে এবং আপনারা অনেকাংশ উপকৃত হবেন। মনে রাখবেন, প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। এখানে আমরা যেটুকু সহযোগিতা করতে পারি সেটা হলো যে আপনাকে প্র্যাকটিসের মধ্যে রাখা, কারণ আপনারা নির্দিষ্ট সময় নিয়ে যাতে মূল জিনিসটা পড়তে পারেন, পরীক্ষা যাতে আপনারা উপকার পান, সেই বিষয়গুলোই আমি বিশেষ করে তুলে রাখার চেষ্টা করছি। আপনারা একটু প্র্যাকটিস করুন, ইনশাল্লাহ আপনারা পাস করতেই পারবেন। সম্মানিত সুধী, লাইক, শেয়ার এবং কমেন্টস করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।